কতটা সত্য জানি না, আমার এক বন্ধু আমাকে জানাচ্ছেন, শুনছি কোথাও কোথাও সংখ্যালঘুদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। এটা তো যেন এই বিজয়ের অর্জনকে ম্লান করে দেবে, তারা যেন নিরাপদে থাকে সেদিকেও নজর দিতে হবে। এটা সাধারণ একজন গ্রাম থেকে লেখা মানুষ, অর্থাৎ যারা চিন্তা করেন এর কারণটা কি, আমাদের যারা বিজয় অর্জন করেছেন অগ্রভাগে যারা ছিলেন সেই তরুণরা এটা করছে না, কিন্তু আমরা তো এটা মনে তরুণরা যেমন বিদ্রোহ করেছে আমরা তাদের কাছে ভালোবাসাও দাবি করতে পারি, অবশ্যই, তাই না? এবং এই জন্য আমরা তরুণদের দায়ী করছি না। আন্দোলনের নানা রকমের আমাদের দেশে যেটাকে বলা হয় লুম্পেন প্রলেতারিয়েত, এটা যুক্ত হয়েছে। শহরের বস্তিবাসী থেকে শুরু করে সাধারণ মানুষ যুক্ত, তাদের মনে অনেক ক্ষোভ, তাদের অনেক বঞ্চনা, তাদের যে বঞ্চিত মানুষ, আমরা যে কথাটা বলছিলাম সেটা বহিঃপ্রকাশ। আমরা সেই ন্যায্য বিক্ষোভটা বুঝি, কিন্তু তারপরেও এখানে যারা দায়িত্বে আছেন তাদের কিছু পদ্ধতিগত ভুল হয়েছে। আমি বলছি ঐতিহাসিক স্থাপনাগুলো আজকে হয়তো রসবশত হয়ে আমরা ধ্বংস করছি, ইতিহাস ধ্বংস করা ঠিক নয়, কিন্তু আগের সরকার সেই কাজটা করেছেন। তারা আমাদের সমস্ত কৃতিত্ব বোধ করি শুধুমাত্র একটি দলের বা একজন পরিবারের বা একজন ব্যক্তির। এই জিনিসটা দেখতে খুবই অশ্লীল মনে হচ্ছিল। এখন এইটা তার ন্যায্য বহিঃপ্রকাশ হলেও আমাদের উচিত, একই ধরনের কুকুর যদি আপনার পায়ে এসে কামড় দেয়, আপনি কুকুরের পায়ে কামড় দিতে পারেন না, মানুষের এটা শোভা পায় না। সেই দিক থেকে আমি বলবো যে আমাদের তরুণদের কাছে আমরা যে আবেদনটা রেখেছি, দেশের সম্পদ, স্থাপনা, নানা ধরনের প্রতিষ্ঠান তৈরি হয়েছে দেশের প্রতিটি নাগরিকের করের টাকায়, এটা মনে রাখতে হবে। কিন্তু পূর্ববর্তী সরকারের প্রধান যেভাবে বলেছিলেন 200-250 মানুষ মারা যাওয়ার পরেও তিনি বলছেন যে কি এখানে যেন আমার মেট্রো রেল স্টেশনে, আমার সেতু ভবনে, আমার বাংলাদেশ টেলিভিশন ভবনে আগুন লেগেছে, সেগুলি লেগেছে ক্ষতিকর, কিন্তু লাগিয়েছেন কে? এই কাজটার জন্য কিছুটা আপনার তো দায় আছে। এই জন্য আমরা বলছিলাম যে সরকার এই সমস্ত হত্যাকাণ্ডকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলছে, পরে সে তার প্রাইভেট বাহিনী দিয়ে আক্রমণ করেছে, তার পক্ষে ন্যায় বিচার করা সম্ভব নয়। সেই জন্য আমরা সরকারের পদত্যাগ দাবি করেছিলাম। আমাদের বিজয়ের অন্তত এটাকেই বিজয় আপনি বলতে পারেন। এটা হলো সহজ অংশটা, যদি বা এখন পিছনে তাকালে মনে হয় এটা সহজ ছিল না যে তারা পদত্যাগ করেছেন, কিন্তু এখন গড়ার কাজটা আরও কঠিন করে তুলতেছেন। আপনি যখন সেনাপ্রধানের কথাই বললেন, যে তিনি বললেন যে আমরা বিভিন্ন রকমের রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা করেই করব, আমি এখানে বলবো তাড়াহুড়া করা বোধহয় ঠিক হবে না। মানে সরকার গঠন করার ক্ষেত্রে কিছু মূলনীতি আমি একটা বলবো, কারণ হচ্ছে কি সেনাবাহিনী দেশের জন্য কাজ করবে, তিনি চাইছেন, তার জন্য সবার সহযোগিতা চেয়েছেন। সেনাবাহিনীর কাছেও আমাদের কিছু চাইতে হবে। এটা তো দেশের যে বড় স্থাপনাগুলো, যেমন রোষ আছে শেখ হাসিনার প্রতি মানুষের, কিন্তু গণভবন আমাদের দেশের সম্পদ, জাতীয় সংসদ, এমনকি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসস্থান, যেখানে তিনি নিহত হয়েছিলেন সপরিবারে, এটা কিন্তু জাতীয় ঐতিহ্যের অংশ। মানুষের রোষবশত সেটার উপর আক্রমণ করা, ওনারা অন্যায় করেছেন, সমস্ত ইতিহাসের নির্মাতা তারা একটা মনোলগ তৈরি করেছিলেন যে তারা ছাড়া আর কেউ কিছু করেন নাই, এটা ঠিক ছিল না। যেমন ধরেন ভাসানী নব থিয়েটার ছিল, সেটাকে তারা বঙ্গবন্ধু বাসাতে বানিয়েছেন। এর আগে হয়তো বঙ্গবন্ধু ছিল, কিন্তু এইগুলি না বদলানোই ভালো। এখন যেখানে আমাদেরকে ভালো লাগছে, শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য সেটা ভেঙে ফেলছে লোকে, যারা আনসার বিডিপি যেই ভাঙুক না কেন, আমাদের উচিত ছিল সেটার নাই, যে সমস্ত জাতীয় নেতাদের স্বীকার করা হয় নাই তাদেরও ভাস্কর্য স্থাপন করা, এটা তো জাতীয় ঐতিহ্য। যা হোক, আমি মনে করি যে আমাদের আবার ফিরে আসবে, যে অন্তর্বর্তীকালীন সরকার করুন, পরবর্তী সরকার করুন, আমাদেরকে করতে হবে এটা। অনেকে বলছে এটা বিপ্লব আমাদের, কিন্তু এই বিপ্লব তো আমাদের রক্ষা করতে হবে, হ্যাঁ, তাই না? অর্থাৎ বিপ্লব মানে বিপ্লব শব্দের আক্ষরিক করতে হচ্ছে এখানে একটা বলেন টার্নিং আপসাইড ডাউন। এই যে আগে দূর করতে হবে, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমি বেশি উৎসাহী নই, যদি না এই অন্তর্বর্তীকালীন সরকার একটা স্থায়ী সরকার গঠনের প্রক্রিয়াকে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে তৈরি করে। স্যার, আপনি যে ওই আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলেন, সলিমুল্লাহ স্যার বলছিলেন ভোটাধিকার, এই যে ভোট দিতে না পারার একটা ক্ষোভ, মানে এটা গোটা রাষ্ট্রের ভিত্তিকে ধ্বংস করা। আচ্ছা, যদি বছরের পর বছর 3 বার 2014, 2018, 2024 যে আপনি নির্বাচন করলেন, আপনিও জানেন, আপনার অধিকর্তারাও জানেন, তাদের সাথে যখন আমরা বাইরে স্ক্রিনের বাইরে কথা বলি তারা সবাই হাসাহাসি করে। তো এই কাজটা তো গোটা প্রজাতন্ত্রের যে নৈতিক ভিত্তি, অর্থাৎ রাজনৈতিক ভিত্তি, তাকে ধ্বংস করা। কিন্তু তার পরিণতি কি হয়েছে? অর্থনীতির আজকে একই দশা। বাংলাদেশ তো একটা প্রতিশ্রুতিশীল অর্থনীতি ছিল, সেটা আজকে একটা প্রায় মিসকিন দেশে পরিণত হচ্ছে কেন? আমাদের বৈদেশিক রিজার্ভের যে দুরবস্থা, এটা তো কোনো কারণ ছিল না। বাংলাদেশ ব্যাংকের টাকা হাইস্ট হয়ে যায়, কথাটা যদি ধরি আর কি, তো কোথাও যেন সরিষার মধ্যে ভূত আছে। এই ভূতটা যদি আমরা একটা জায়গায় কেন্দ্রীভূত করতে চাই, ওই সিন্দাবাদের কাহিনীর মতো বোতলের মধ্যে বন্ধ করতে চাই, সেটা হয়েছে পদত্যাগের মাধ্যমে। কিন্তু আপনারা যেটাকে বিজয় বলছেন, আমি অতটা নিঃসংকোচে বিজয় বলতে পারছি না, যতক্ষণ পর্যন্ত না আমাদের চোখের সামনে একটা ভীষণ তৈরি না হয়,
এখন যে ঘটনা হচ্ছে, বর্তমানে একটা তর্ক হবে, আমাদের গত সংবিধানে কোনো বাধা বন্ধক নাই, যে কেউ আপনি যদি ভোট পান আপনি 5 বার প্রধানমন্ত্রী হতে পারবেন। আমার মনে হয় প্রথম কাজ হচ্ছে এই জাতীয় স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কতগুলি বন্ধ করা দরকার। একদম নিঃসন্দেহে আমি আপনার আরো ছোট ছোট সংস্কারের দরকার। আমি এখানে তো সময় নাই আমাদের। আমার মনে হয় আমাদের এই যে সংবিধান প্রণয়ন কমিটি অথবা সংবিধান সংশোধন যেটাই বলেন, আমরা বললাম নাকি পদত্যাগ করা দরকার। তাই কোনো লোক এখানে যারা হঠকারী, পেশাদার হঠকারী কেউ আছে, বলে এখানে দরকার সরকারের পদত্যাগের কথা বলছেন কেন? মানে কোথায় কোন জায়গায় কি বলতে হবে। আমরা একটা শিক্ষক সমাবেশে, ছাত্র সমাবেশের কথা বলছি, সেখানে অনেকে বলছেন না যেখানে পতনকে আপনারা রোধ করার জন্য এটা বলছেন না। এখন দেশটা হচ্ছে বহু মানুষ, এই কথাটাই বললেন, সাম্য এবং বৈষম্য বিরোধীর কথা বললেন। সংখ্যালঘু যাদের বলা হচ্ছেন, এই যে তাদের ঘরে যারা আক্রমণ করছে, এটা উস্কানিমূলক, নাশকতামূলক। একদম একদম আমি ষড়যন্ত্র ব্যবহার করছি না, এই ধরনের প্রবণতা আছে দেশের জন্য। আবার অনেকে মনে হচ্ছে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য। আমি শুনে খুব ব্যথিত হলাম, আমি জানি না সত্য কিনা, সরোয়ার্দী উদ্যানে এই যে স্বাধীনতা মিউজিয়াম, সেখানেও আক্রমণ হয়েছে, সেখানে মুরাল ভেঙেছে, আগুন দিয়েছে কিনা আমি জানি না, কিন্তু শুনে আমি খুব মর্মাহত হলাম। এবং আপনি যখন ফোন করলেন এখানে আসতে বললেন, আমি বললেন না, এটা আমাদের বলা উচিত। প্রথমত কথা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে দুর্বল যে অংশ, তাকে সংখ্যালঘু বলছেন। আমরা অর্থনৈতিক সংখ্যালঘু বলবো, যারা তাদের বেতন 10,000 টাকা মাসে, যারা রিক্সাওয়ালা, যাদেরকে আমরা আরবান বলছি যে প্রলেতারিয়েট, তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এখন যে অদ্ভুত একটা অবস্থার মধ্যে দেশটি, সেইটা যদি আমরা অ্যাড্রেস না করি, কর্মসংস্থান, ন্যূনতম মজুরির উন্নতি এবং জনগণের স্বাভাবিক সেই সঙ্গতি বাংলাদেশের আছে। কিন্তু আছে। এই যে মেট্রো রেল নিয়ে, আমি এটা বলে এই অংশ শেষ করি, এই যে মেট্রো রেল নিয়ে প্রধানমন্ত্রীর এত গৌরব, এই মেট্রো রেল একটা হলে সাদা হাতি, এর আপনি মনে করেন এটা প্রেস্টিজ সিম্বল, দিল্লিতে আছে, আমাদের ঢাকায় থাকতে হবে। আমাদের পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেমের কোনো উন্নতি না করে, দেশের শতকরা 100% মানুষের অফিসে আসা যাওয়ার, কারখানায় আসা যাওয়ার কোনো ব্যবস্থা না করে, আপনি শতকরা 5-7 জন মানুষের জন্য শহরের এক উত্তর থেকে দক্ষিণ প্রান্তে আসার জন্য মেট্রো রেল করলেন। এটা শহরের মর্যাদা বাড়লো, কিন্তু শহরের কোনো উপকার হলো কি?